আয়নাঘর নামটি শুনে অনেকেরই চোখের সামনে ভেসে উঠতে পারে স্বচ্ছ কাঁচা ঘেরা সুন্দর পরিপাটি একটি কক্ষ বা ঘর, অথচ বাস্তবতা বলে ভিন্ন কথা। কেননা এই আয়নাঘর বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় চিত্র প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী মত দমনের সবচেয়ে ভয়ঙ্কর এক নির্যাতন সেলের নাম আয়নাঘর। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আয়নাঘর শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে, তবে তার অস্তিত্ব নিয়েছিল এক ধরনের বিভ্রান্তি। আওয়ামী লীগ সরকারের চোখে চরম শত্রু বলে বিবেচিত হতো যারা, তাদের হয় খুন না হয় গুম করে রাখা হতো আয়নাঘরে। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই আয়নাঘর প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপনাটক কেন্দ্র। এতদিন মানুষ কিউবার অভ্যন্তরে মার্কিন সেনাদের গুয়ান্তানামো বে কারাগারের খবর কিংবা ইরাকের বেসামরিক ব্যক্তিদের জন্য আবু গারিব কারাগারের ভয়াবহ নির্যাতনের খবর বিশ্ববাসী জেনে এসেছে, কিন্তু এখন সেটি পুরনো খবর। খোদ বাংলাদেশেই শেখ হাসিনা তার মতের বিরুদ্ধে যাওয়া ব্যক্তিদের শায়েস্তা করতে সারা দেশে আয়নাঘরের মতো নির্যাতন সেল তৈরি করেছিলেন। 2022 সালের আগস্টে আয়নাঘর শব্দটি নেত্র নিউজে এক প্রতিবেদনে প্রকাশিত হলে বিষয়টি জাতির সামনে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের ডিজিএফআই সদর দপ্তরের আয়নাঘরে আটকে রাখা হতো। যারা আয়নাঘরে বিভীষিকাময় নির্যাতনের শিকার হয়েছিলেন, হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তারা একে একে মুখ খুললে আয়নাঘর আরও ব্যাপক পরিচিতি লাভ করে। জানা যায়, আয়নাঘরের মতো সারা দেশে ডিজিএফআই এর নিয়ন্ত্রণে অনেকগুলো বন্দিশালা ছিল। আয়নাঘরে ছোট ছোট 20 থেকে 22টি কুঠুরিতে গুম হওয়া মানুষদের বন্দি করে রাখা হতো। তাদের সার্বক্ষণিক চোখ বন্ধ করে রাখা হতো। আয়নাঘরের ভেতর দিন রাতের কোনো পার্থক্য করা যেত না। তাদের খাবার, ঘুম ও অন্যান্য কাজকর্ম সারতে হতো চোখ বাঁধা অবস্থায়। এখানে অন্য বন্দীদের কেউ কাউকে দেখতে পেত না। দম বন্ধ করা মৃত্যুকূপে অনেকের বছরের পর বছর কেটে গেছে, কেউ কেউ সেখানেই মৃত্যুবরণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে চরম স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারগণ বিরোধী মত দমনে নৃশংসতম পদ্ধতি প্রয়োগ করেও নিজেদের রক্ষা করতে পারেনি। শেখ হাসিনাও পারেনি। তাকেও ছাত্র জনতা ইতিহাসের আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পতন ও পলায়নের পর সকল স্তরের মানুষের কাছে আয়নাঘরের ইতিহাস একটি চরম আলোচিত ও আগ্রহের বিষয় হয়ে ওঠে। যারা আয়নাঘরের বন্দিশালায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের দাবিকে বরাবরই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অস্বীকার করে আসছিল। সরকার পক্ষে কেউই এর অস্তিত্ব মানতে রাজি ছিল না। হাসিনা পালিয়ে যাবার পর নির্যাতিতদের অভিজ্ঞতা শুনে মিডিয়াগুলো আয়নাঘরের ওপর সত্যানুসন্ধানী প্রতিবেদন তুলে ধরতে থাকে। এরপর 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রথম আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি বুধবার সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। এর আগে গত 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন। শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর এক তথ্যে জানা যায়, 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া যায়। এই আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মুবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আজমি সহ আরও অনেকেই। আয়নাঘর একটি নাম যা বাংলাদেশের রাজনীতিতে ভয় আর গোপনীয়তার প্রতীক হয়ে উঠেছিল। এটি ছিল একটি গোপন নির্যাতন কেন্দ্র, যেখানে বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে যাওয়া হতো। এখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো, নেওয়া হতো জোরপূর্বক স্বীকারোক্তি। কিন্তু বর্তমানে সবকিছুই পানির মতো পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। আয়নাঘরের অস্তিত্ব এখন আর কোনো গল্প নয়, যা কিনা একদম বাস্তব। এই আয়নাঘর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।